নমস্কার, বাংলা স্ফিয়ারে রাত্রি 9টায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আকাশ থেকে বোমা মেরে যদি যুদ্ধ জয় করা যেত তাহলে ভিয়েতনামে আমেরিকা নাকানি জোবানি খেত না। হয়তো তুলনাটা আক্ষরিক অর্থে এক হবে না, কিন্তু মোটামুটি এক। ভিয়েতনাম যুদ্ধের সময় একটা সরু অরণ্যপথ ছিল যার নাম দেওয়া হয়েছিল হোচিমিন ট্রেল। এই অরণ্যপথ যে একটা ছিল তা নয়, অরণ্যের ভিতরে ঢুকে আরও অজস্র পথে সেটা বিভিন্ন দিকে চলে যেত। আর এই পথ ধরেই উত্তর ভিয়েতনামের গেরিলারা তাদের অস্ত্র শস্ত্র, খাদ্য শস্য এবং গেরিলা বাহিনীকে ওই অরণ্যের পথ ধরে দক্ষিণ ভিয়েতনামে নিয়ে আসত। এই হোচিমিন ট্রেলের উপরে B-52 আমেরিকান বম্বার্স যত বোমা বর্ষণ করেছে, সম্ভবত এখনো পর্যন্ত আফগানিস্তানে সেটা করেনি, ইরাকেও সম্ভবত করেনি, কোথায় করেছে আমি বলতে পারবো না। সুতরাং বোমা বর্ষণ করে যুদ্ধ জেতা যায়, এটা অতি সরলীকৃত একটা ব্যাখ্যা এবং সামরিক ইতিহাসে এর কোনো সমর্থন মেলে না। ভিয়েতনামে যদি হোচিমিন ট্রেল থেকে থাকে তাহলে ইরানে আছে হরমুজ প্রণালী। এটা এমন একটা প্রণালী যা বন্ধ হয়ে গেলে গোটা বিশ্বের জ্বালানির বাজারে আগুন লাগতে বাধ্য। ইতিমধ্যেই আমরা যে জ্বালানি সংকট দেখতে পাচ্ছি, যুদ্ধ যত দীর্ঘতর হবে তত এই সংকট বাড়বে। যত বাড়বে তত দেশের অর্থনীতির উপর চাপ বাড়বে। দেশের অর্থনীতি যত চাপ খাবে, সেই চাপটা তারা নাগরিকদের মধ্যে বন্টন করে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং জ্বালানি ক্রাইসিস একটা ইনএভিটেবল ফল এই ধরনের যুদ্ধের। এখন এই হরমুজ প্রণালী, আজকে ট্রাম্প দাবি করেছেন যে তিনি নাকি কিছুতেই এই প্রণালী বন্ধ করতে দেবেন না, এবং পেন্টাগন থেকে বলা হয়েছে যে 16টা ছোট ছোট রণতরী যেগুলো ইরান জলে মাইন পাতার জন্য ব্যবহার করছিল, সেগুলো নাকি তারা একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে। প্রথম কথা, ট্রাম্পের কথা আর উড্রো উইলসন যখন মিথ্যে কথা বলতেন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে, এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। ট্রাম্প এই যুদ্ধ নিয়ে কেন দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর যত বিষয়ে যত কথা কন্ট্রাডিক্ট করেছেন, সকালে একরকম বলেছেন, বিকেলে আরেক রকম হয়েছে, সকালে একরকম বলেছেন, বিকেলে আরেক রকম হয়েছে। কিছু মনে করবেন না, ব্যাটারি লো হয়ে গেছে। তত মিথ্যে কথা এর আগে কেউ বলেননি। সুতরাং ট্রাম্প যদি হুমকি দেন যে আমরা যে করে হোক এই স্ট্রেট অফ হরমুজকে বন্ধ হতে দেব না, তার কথায় কর্ণপাত করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। উল্টো দিকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি মার্কিন সেনেটে একটা কনফিডেন্সিয়াল ব্রিফিং হয়েছে এই যুদ্ধের এখনো পর্যন্ত যা যা ঘটেছে তা নিয়ে, এবং এইটুকু শুনেই সেনেট সদস্যরা এতই আতঙ্কিত হয়েছেন যে তারা এখন দাবি করছেন যে গোটা ব্যাপারটা পাবলিক হিয়ারিং করে জানাতে হবে। অর্থাৎ ভিয়েতনাম যুদ্ধের আঁচ আমেরিকায় এসে লেগেছিল অনেক পরে। আফগানিস্তানের আঁচ সেভাবে 2001 সালে তো লাগেনি, অনেক পরে লাগতে শুরু করেছিল, যখন দেখা গেল যে ভাই আফগান গেরিলাদের সঙ্গে লড়ে আমেরিকানরাও পারে না। আর
ইরান যুদ্ধের আজকে 12তম দিন। ইতিমধ্যেই আমেরিকা যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখে সেনেটাররা সত্যি আতঙ্কিত। যত দিন যাবে, অর্থাৎ এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত জেনে রাখবেন আমেরিকার ভিতরে বাইরে যুদ্ধ বন্ধ করার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি হবে এবং এটা অনিবার্য। এবং যতদিন না সেটা হয় ততদিন কিন্তু ইরান পরাজয় স্বীকার করবে না। এবং ইরানের স্ট্র্যাটেজি হলো এই যুদ্ধকে যত বেশি করে দীর্ঘায়িত করা যায় তারা তাই করবে। এবং কেন এই কাজে তাদের সফল হওয়ার সম্ভাবনা তা নিয়ে আমি পরবর্তী ভিডিও করব। কিন্তু আপাতত এই হরমুজ প্রণালী যা নিয়ে সর্বত্র লেখালেখি হচ্ছে, ডিবেট হচ্ছে, এটসেট্রা এটসেট্রা, সেটা কি বস্তু সেটা আপনাদের কাছে খুব সংক্ষেপে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখুন, পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝখানে একটা খুব সরু জলপথ আছে, তারই নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, বাংলাতে যাকে আমরা বলছি হরমুজ প্রণালী। দেখুন, যখন শান্তি থাকে, কোনো রকম অশান্তির কোনো চিহ্ন নেই, তখনও এই জলপথ দিয়ে যাওয়াটা নাবিকদের পক্ষে মোটেই খুব আনন্দের কাজ হয় না, বরঞ্চ খুবই শক্ত কাজ হিসেবে গণ্য হয়। কেন না, জলপথটা খুবই সংকীর্ণ, অগভীর এবং প্রায়ই আর্দ্রতা ও ধুলোর কুয়াশায় ঢাকা থাকে। কিন্তু যুদ্ধের সময় এই পথটি একেবারে মৃত্যু ফাঁদে পরিণত হয়। কেন বলুন? কেননা এই প্রণালীর চারপাশে রয়েছে অনাবাদি খাড়া পাহাড় এবং নির্ভরযোগ্য নেভাল নেভিগেশনের ব্যবস্থার অনুপস্থিতি, আর এখন তার সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধের আতঙ্ক। এখন এই যে অনেক হাম্বড়াই নাম দিয়ে অপারেশন এপিক ফিউরি শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল, তার ফলে এই স্ট্রেট অফ হরমুজে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ট্রাম্প প্রশাসন যাই বলুক না কেন, এই মুহূর্তে ওই প্রণালী দিয়ে 2-4টে জাহাজ বাদ দিলে আর কেউ যাওয়ার সাহসই করছে না। এবং কোন জাহাজগুলো আটকে আছে? যাদের সঙ্গে আছে অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি কিংবা এলএনজি, যেটাকে বলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যেটা না পেলে ভারতবর্ষের পক্ষে এই এলপিজি গ্যাস বলুন আর আমাদের অটো ইত্যাদির জন্য যে নতুন গ্যাসের ব্যবস্থা হয়েছে তাই সেটা বলুন, কোনো কিছুই আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে প্যারিটি রাখতে পারবো না। এখন এই অয়েল ট্যাঙ্কারগুলো আর এই জলপথে ঢুকতে সাহসই করছে না। তার কারণ ইরান খুব সাকসেসফুলি রটিয়ে দিয়েছে যে তারা এই জলের প্রণালীর ভিতর মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। অনেকে বলছেন এতদিন অপেক্ষা করার বান্দা ইরান নয়, ইতিমধ্যেই যা করার সেটা ইরান করে বসে আছে। অর্থাৎ কেউ যদি সাহস করে ওই জলপথের সংকীর্ণ সীমানা পেরোনোর চেষ্টা করেন, তাহলে সেই জাহাজ এ বিস্ফোরণ হওয়া অবশ্যম্ভাবী। আর একটা তৈলবাহী জাহাজ বা জ্বালানিবাহী জাহাজ যদি বিস্ফোরণ হয়, তার
প্রভাবটা কি হতে পারে আপনারা আমরা সবাই তা ভেবে দেখতে পারি। এখন ট্রাম্প বলছেন যে আমি এটা বন্ধ হতে দেবই না। আরে বাবা, যে জিনিসটা প্রায় বন্ধ হয়ে গেছে সেটা বন্ধ হতে দেব না বলার মধ্যে কি কৃতিত্ব আছে? এখন তাহলে প্রশ্নটা হলো, আমেরিকা কি তার সামরিক শক্তি দিয়ে এই পথ আবার খুলতে পারবে? দিস ইজ দ্য ক্রিটিক্যাল চ্যালেঞ্জ ফর ইউনাইটেড স্টেটস অ্যাজ অলসো ফর ইরান। ইরান যতদিন এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ রাখতে পারবে তত আমাদের গোটা পৃথিবী জুড়ে তেল এবং জ্বালানির সংকট গভীর থেকে গভীরতর হবে। সুতরাং মার্কিন প্রেসিডেন্ট তো বহুবার সতর্ক করে বলেছেন যে ইরান যদি তেলের প্রবাহ বন্ধ করে দেয় তাহলে তিনি নাকি আরো বিধ্বংসী যুদ্ধ শুরু করে দেবেন। দেখুন, ইতিমধ্যেই বন্ধ হয়ে আছে, আর কি বিধ্বংসী যুদ্ধ? উনি উপর থেকে বোমাও মারতে পারেন, কিন্তু নৌবাহিনী যদি এগোয় এবং মাইন বিছানো জলপথের উপর দিয়ে তার পরিণতি কতটা ভয়াবহ হবে সেটা পেন্টাগন বিলক্ষণ জানে। মার্কিন বাহিনী বারবার দাবি করে যে তারা ইরানের নৌবাহিনীর একটা বড় অংশকে ডুবিয়ে দিয়েছে, হয়তো দিয়েছে, এবং যেসব অস্ত্র দিয়ে জাহাজ চলাচলকে হুমকি দেওয়া যায় সেগুলোও এখন তারা ধ্বংস করার চেষ্টা করছে। যে ইরানের ওপর বোমা বর্ষণ 10ই মার্চ, মানে আর দুদিন আগেই এই তাদের প্রতিরক্ষা সচিব বলেছিলেন যে ইরানের উপর বোমা বর্ষণ তারা আরও বাড়িয়ে দেবেন। এখন সিবিএস নিউজ কিংবা সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে ছোট ছোট নৌকো ব্যবহার করে ইরান মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে, হয়তো ইতিমধ্যে বসানোর কাজ শুরুও হয়ে গেছে। ট্রাম্প কিন্তু সেটা নিশ্চিত করেননি, শুধু তিনি যেটা সবচেয়ে ভালো পারেন সেটাই করেছেন, অর্থাৎ তার নিজস্ব হ্যান্ডেলে ওই ট্রুথ স্পেশাল হুইচ শুড বি কল লাই স্পেশাল, তাতে লিখেছেন কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন তোমরা যদি ওখানে মাইন বসাও এবং দ্রুত সেগুলো না সরিয়ে নাও তাহলে তোমাদের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান হবে অভূতপূর্ব। তিনি আরও দাবি করেন যে মাইন বসানোর জন্য ব্যবহৃত 10টি নিষ্ক্রিয় নৌকা ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তার মানে কত ধ্বংস করে দিয়েছে, আর এরপরেও ইরানের কাছে কত এরকম ছোট ছোট নৌকো আছে তার হিসেব কে রাখে? দেখুন, 80-র দশকে অপারেশন সুইট উইল বলে একটা অপারেশন হয়েছিল। এটা যখন ইরাক ইরান যুদ্ধের সময় আমেরিকা কুয়েতি ট্যাঙ্কারগুলোকে কী করেছিল, তাদের উপরে নিজেদের পতাকা লাগিয়ে সুরক্ষা দিয়ে পার করিয়ে দিয়েছিল, যেটা সাদ্দামের ফৌজ বুঝতেই পারেনি। এখন এই গত 10ই মার্চ মার্কিন জ্বালানি সচিব সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে একটি মার্কিন যুদ্ধজাহাজ নাকি একটা ট্যাঙ্কারকে নিরাপদে পার করিয়ে দিয়েছে। এটা যে ডাহা মিথ্যে সেটা বোঝা গেল পরের দিনই পোস্টটা যখন মুছে দেওয়া হলো। এখন একই সময় ইউরোপীয় দেশগুলি, এমনকি পাকিস্তানও জাহাজ রক্ষী পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। পাকিস্তান পাঠাবে জাহাজের রক্ষী বাহিনী, পাঠাতেই পারে। বিশ্বের সমুদ্রপথে রফতানি হওয়া তেলের
1/4 বেশি এই প্রণালী দিয়ে যায়। এখানেই তার গুরুত্ব। এটা সুয়েজ ক্যানালের মতো নয়, সেখানে ইচ্ছে করলে বিকল্প পথ খুঁজে নেওয়া যায়। উপসাগর থেকে জ্বালানি বহনকারী জাহাজের হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ার কার্যত কোনো উপায়ই নেই। ফলে দেখা যাচ্ছে তেল ভর্তি ট্যাঙ্কারগুলো প্রণালীর পশ্চিম দিকে জড়ো হয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, আর খালি জাহাজগুলো অপেক্ষা করে আছে পূর্ব দিকে। 28 ফেব্রুয়ারির হিসেব অনুযায়ী ওই হরমুজ স্ট্রেট দিয়ে প্রতিদিন 76টা ট্যাঙ্কার যাতায়াত করত। যুদ্ধ শুরু হওয়ার পর সেই সংখ্যা নেমে এসেছে 5টিরও কমে। আর ট্রাম্প বলছেন যদি বন্ধ হয়ে যায়। কয়েকটি সাহসী জাহাজ অবশ্য ঝুঁকি নিয়ে পথ পার হওয়ার চেষ্টা করেছে, কারণ এর সঙ্গে তো বাণিজ্যের সম্পর্কও জড়িত। ঝুঁকি যত বেশি, লাভের সম্ভাবনাও কিন্তু ততই বড়। খবর পাওয়া যাচ্ছে চীনও তাদের জাহাজের জন্য নিরাপদ পথ নিশ্চিত করতে আলোচনার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সফল হয়েছে তার কোনো ইঙ্গিত মেলেনি। আর ইরান যে পাল্টা হুমকি দিয়েছে সেটাও কিন্তু মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ বহুমাত্রিক। একদিকে তারা আকাশপথে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল ছুটছে, ড্রোন ব্যবহার করছে, আর তাদের সমুদ্রপৃষ্ঠে অসংখ্য দ্রুতগতির স্পিডবোট আছে, যেগুলো মিসাইল, বিস্ফোরক বা রকেট চালিত গ্রেনেড নিয়ে ঘোরে এবং উৎক্ষেপণ করতে পারে। জলের নিচে তারা হাজার হাজার সামুদ্রিক মাইন ইচ্ছে করলে বসাতে পারে, ব্যবহার করতে পারে মানবহীন সাবমেরিন বা ডুবুরি জাহাজ, যারা নোঙর করা জাহাজে অতি সহজে লিম্পেট মাইন লাগিয়ে দিতে পারে। এই সব অস্ত্রের কতটা ইতিমধ্যেই ধ্বংস হয়েছে তা কিন্তু আদৌ স্পষ্ট নয়। ইতিমধ্যে কয়েকটি জাহাজের হামলারও খবর এসছে, যদিও সব ঘটনা পরিষ্কার নয়। আর যুদ্ধ যখন হয় তখন সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি হয় ট্রুথ। সুতরাং যে যেভাবে পারবে নিজের দিকে ঝোল টেনে দাবি দাওয়া করবে, সেটাকে আমাদের গায়ে মাখার কোনো প্রয়োজন নেই। আর ট্রাম্প কি বলেছেন? নিজে তো থাকেন একেবারে সিক্রেট সার্ভিসের নিশ্ছিদ্র নিরাপত্তা বুহের মধ্যে। সেখান থেকে তিনি জাহাজের মালিকদের বলেছেন, আরে বাবা, আপনারা একটু সাহস দেখান। তিনি বললেই সাহস দেখাবে? মার্কিন যুদ্ধজাহাজগুলো যেখানে ওখানে পাঠানো হয়েছে সেগুলোও কিন্তু একেবারে যত কম স্পিডে সম্ভব এগোনোর চেষ্টা করছে। সুরক্ষিত কনভয়ের ব্যবস্থা এখনো পর্যন্ত চালু হয়নি। এখন আমেরিকার যিনি প্রাক্তন রিয়ার অ্যাডমিরাল, তার নাম মার্ক মন্টেগোমারি, তিনি মনে করেন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত কনভয় চালু করা ঠিক হবে না। কারণ ইরানের সামরিক ক্ষমতা এখনও এতটা কমেনি যে কেবল কয়েকটি এসকর্ট জাহাজ দিয়ে সব হুমকি মোকাবিলা করা সম্ভব হবে। তাছাড়া আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহৃত অনেক মার্কিন ডেস্ট্রয়ার ইতিমধ্যেই সেই অঞ্চলে বিমানবাহী রণতরীগুলোকে রক্ষা করতে ব্যস্ত। দেখুন, দিস ইজ দ্য চার্ম অফ ইউনাইটেড স্টেটস। শাসক যখন তথ্য গোপন রাখে তখন সত্যটা বার করে দেন হয় কখনো রিয়ার অ্যাডমিরাল, কখনো প্রাক্তন আর্মি চিফ,
কখনো প্রাক্তন সিআইএ বস, কখনো FBI বস। ফলত সত্যকে গোপন রাখাটা আমেরিকায় কিছুদিন হলেও সম্ভব হতে পারে, বরাবরের জন্য সম্ভব হয় না। এখন গাজা যুদ্ধের সময় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি রেবেলরা কি করেছিল? তারা অন্য একটা প্রণালী, যার নাম ছিল বাব আল মান্ডাব, সেই প্রণালীতে ড্রোন এবং মিসাইল মেরে লোহিত সাগর ও সুয়েজ ক্যানেলের অনেক সমুদ্রযাত্রা কার্যত থামিয়ে দিয়েছিল। আমেরিকা তাদের দমন করতে গিয়ে প্রচুর সমস্যায় পড়ে, এমনকি কয়েকটি বিমানও তাদের হারাতে হয়। শেষ পর্যন্ত একটি আংশিক যুদ্ধবিরতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়, কিন্তু সমুদ্রপথে চলাচল আজ পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এখন সামুদ্রিক সংকীর্ণ পথ, যে কোনো কমন সেন্স যার আছে সেই বলবে যে যারা ডিফেন্ড করছে তাদের পক্ষেই সুবিধাজনক। অতীতে মার্কিন নৌ কমান্ডাররা বলেছিলেন, ইরান যদি প্রণালী বন্ধ করার চেষ্টা করে তবে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই তারা তা খুলে দিতে পারবেন। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। প্রথম যুদ্ধের সময়, বিশ্ব যুদ্ধের সময় একবার স্মরণ করুন, গ্যালিপলি অভিযানে ব্রিটেন এবং মিত্রশক্তি দার্দানেলেস খুলতে গিয়ে কতখানি ভয়ঙ্কর ব্যর্থতার মুখে পড়েছিল। অটোমান বাহিনী মাইন, মোবাইল আর্টিলারি দিয়ে শক্ত প্রতিরক্ষা গড়ে তোলে। সেখানে সমুদ্রপথে আক্রমণ করতে গিয়ে মিত্রশক্তির বহু জাহাজ হারায়, আর স্থলভাগে গ্যালিপলি অবতরণ অভিযান রক্তাক্ত বিপর্যয়ে পরিণত হয়। ইরানও বসে থাকেনি, তারাও এই হরমুজ প্রণালীতে বহুস্তরীয় প্রতিরক্ষা গড়ে তুলেছে বলেই অনেকে মনে করছেন। একজন বিশেষজ্ঞ তো পরিষ্কার বলেছেন, এটা অনেকটা পেঁয়াজের স্তর ছাড়ানোর মতো। যদি ইরান মাইন বসায় তাহলে আগে মিসাইল, ড্রোন ও দ্রুতগতির নৌকো এসব হুমকি মোকাবিলা করতে হবে, তারপর মাইন সরানোর কাজ শুরু করতে হবে। কিন্তু মাইন অপসারণকারী জাহাজগুলো সাধারণত খুব দুর্বলভাবে সুরক্ষিত থাকে এবং শত্রুর আগুনের মধ্যে কাজ করা তাদের পক্ষে খুব কঠিন। দেখুন, আজকাল প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, কিন্তু যত উন্নতই হোক, সংকীর্ণ জলপথে বড় যুদ্ধজাহাজের সুবিধে কার্যত থাকেই না। মিসাইল বা ড্রোন খুব তাড়াতাড়ি তাদের অ্যাটাক করতে পারে। অনেক ক্ষেত্রে বড় তেলবাহী জাহাজের তুলনায় যুদ্ধজাহাজই বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এদের উপরে সংবেদনশীল রাডার এবং ইলেকট্রনিক সরঞ্জাম থাকে। 80-র দশকে তাই এসকর্ট জাহাজগুলো সাধারণত ট্যাঙ্কারের সামনে নয়, পিছনে পিছনে চলতো, যাতে সামনে থাকা মাইনে ধাক্কা লেগে ক্ষতি না হয়। এখন MIT-র এক অধ্যাপক মনে করেন, 80-র দশকের পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির একটা বড় পার্থক্য আছে। তখন ইরান সমুদ্রে আমেরিকার সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে চাইছিল, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। বর্তমান সংঘাত তাদের কাছে শাসন ব্যবস্থার অস্তিত্ব রক্ষার যুদ্ধ। তাই কেবল যুদ্ধের ভয়াবহতা বাড়ার ভয়ে তারা সংযত থাকবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। অর্থনৈতিক বিপর্যয় বা তেলের বাজারে অস্থিরতা দেখে ট্রাম্প একই সঙ্গে আশ্বাস এবং হুমকি দুটোই দিয়েছেন। 9 মার্চ তিনি বলেছিলেন, যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে, এবং এই কথা শোনার পর শেয়ার মার্কেটে
কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু বাস্তবে মনে হচ্ছে মার্কিন ইসরায়েলি আঘাতের পরেও ইরানের শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশ যুদ্ধের সমাপ্তির শর্ত নিজেরাই নির্ধারণ করতে চায়। এখন তারা যদি সত্যি হরমুজ প্রণালীতে মাইন ইতিমধ্যেই বসিয়ে দিয়ে থাকে, তাহলে ট্রাম্পের পক্ষে খুব দ্রুত বিজয় ঘোষণা করা কার্যত অসম্ভব। পরের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে ইরানের যুদ্ধের কৌশলটা কি এবং কেন তারা এই যুদ্ধকে যত বেশি করে সম্ভব দীর্ঘায়িত করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা করার মতো সামরিক ক্ষমতা তাদের আছে কিনা। অবশ্যই শুনবেন। ফিরে আসবো রাত্রি 10টায়। নমস্কার।